বলো সিম্পল, এগুলো তো তুমি আইটেম দিয়েছো। ম্যাম অক্সিজেনের অ্যাবসেন্স আর প্রেজেন্সে দুইটাতেই সার্ভাইভ করতে পারে। ভেরি ভেরি গুড, অক্সিজেনের প্রেজেন্সে এবং অ্যাবসেন্সে দুটোই সার্ভাইভ করতে পারে। আর ফ্যাকাল্টেটিভ আরো মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে অক্সিজেনের প্রেজেন্সে যারা সার্ভাইভ করতে পারবে না তারা হচ্ছে, এটা আপনি মনে রাখবে, খুব বেসিক জিনিস। হ্যাঁ, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক অর্গানিজম কেন অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে না? কারণ তাদের দুটো এনজাইম, একটা হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ আর একটা হচ্ছে ক্যাটালিস। এদের কাজ কি? যে ফ্রি রেডিকেল গুলি তৈরি হচ্ছে তাদেরকে ব্রেকডাউন করার জন্য লাগছে। যেহেতু তাদের এই দুটো এনজাইম নাই, সেই জন্য সেলেনাইডিক অ্যাসিড এনজাইম নাই, সেই জন্য তারা অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে। যাই হোক, তাহলে আমরা aerobic পেলাম, produce pigment and oxidase positive. Next. Pseudomonas differ from Enterobacteriaceae because their oxidase positive is strict aerobe and do not ferment glucose. Next. Now the species of Pseudomonas, Pseudomonas aeruginosa, greenish pigment. Pseudomonas pyocyanium, bluish pigment. Pyruvine red, pyruvine black pigment. তার মধ্যে উপরে দুটো হচ্ছে কমন, অ্যারিজিনোসা এন্ড পায়োসাইনিন। তার মধ্যে এই দুটোর মধ্যে আবার সবচেয়ে বেশি কমন হচ্ছে অ্যারিজিনোসা। নেক্সট, তাহলে এটুকু পড়ানো হয়েছে। Pseudomonas is pathogenic only when introduced into area devoid of normal host defense. তার মানে Pseudomonas ইনফেকশনটা ওইসব জায়গায় হবে যারা ইমিউনো কম্প্রোমাইজ পারসন, তাদের বেলা বেশি হয়, যেমন বার্ন এবং উন্ড ইনফেকশন, কর্নিয়াল টিস্যু, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন যাদের ক্যাথেটার করা আছে। আর কর্নিয়াল টিস্যুটা আমি আগে ডিসকাস করেছি, যারা লেন্স ইউজ করে and those lens are contaminated with Pseudomonas, তাহলে ওখানে গ্রো করবে, কর্নিয়াল আলসার হবে, সেখান থেকে পারফোরেশন হয়ে আলটিমেটলি কি হবে? চোখ blindness develop. Next. Pseudomonas, the organism is spread from the local lesion via the hematogenous route, causing septicemia and focal lesion of the tissue. The local lesion থেকে সে সার্কুলেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাবে এবং সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। নেক্সট, বলার জন্য what are the lesion caused by Pseudomonas, এটা জিজ্ঞাসা করে কোশ্চেন। Sepsis or septicemia, pneumonia, UTI, cellulitis in burn patient, respiratory infection, especially in patient with cystic fibrosis, one condition that causes immunosuppression, external ear infection or otitis media, corneal infection or same contact user. Pseudomonas থেকে তোমাদের কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করে, প্রপার্টিজ, কি পিগমেন্ট করে, and what are the lesion produced by this. Sepsis, pneumonia, UTI, cellulitis, respiratory tract infection, external ear infection of otitis media, corneal infection or seen in contact lens user. Next. প্যাথোজেনেসিস শুধু আঙ্গুলে মনে রাখো কিভাবে প্যাথোজেনেসিস করে। তার একটা এক্সোটক্সিন আছে, এন্ডোটক্সিন, যেহেতু সে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, তার অবশ্যই আউটার মেমব্রেন আছে যেটা এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি করে, আর কিছু এনজাইম আছে। তার মধ্যে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এক্সোটক্সিন। তাহলে এন্ডোটক্সিন কজেস দ্য সিমটম অফ সেপসিস এন্ড সেপটিক শক, এটা তোমরা সবাই জানো। What are the pathophysiological effect of endotoxin? ডিআইসি করে, শক করে, এগুলি তো আছে। আর এক্সোটক্সিন যেটা আছে সেটা হচ্ছে, এক্সোটক্সিন জাস্ট একটু মনে রাখতে পারলে পারবে, না পারলেও কোনো প্রবলেম নেই। এক্সোটক্সিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ডিপথেরিয়া টক্সিন ছিল, সেটার কাজ কি ছিল? প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করা। এটার সেম কাজ এই টক্সিনটার। Exotoxin inhibit eukaryotic protein synthesis by the same mechanism of diphtheria toxin. অনেক সময় যারা খুব ভালো পারে তাদেরকে জিজ্ঞাসা করা হয় what is the role of exotoxin of Pseudomonas. তাহলে এটা ডিপথেরিয়ার মতো, এটা কি করবে? ইলংগেশন ফ্যাক্টর 2 কে ইনহিবিট করে the protein synthesisটাকে ইনহিবিট করে। তাহলে ওই জায়গাটাতে কি হচ্ছে? নেক্রোসিস হচ্ছে। এটুকু জানলেই হবে। তাহলে এক্সোটক্সিন ইনহিবিট ইউক্যারিওটিক প্রোটিন সিনথেসিস
by the same mechanism as diphtheria toxin. তাহলে ডিপথিরিয়া টক্সিনের সাথে সিমিলার আছে, ওইটা যেহেতু তোমরা জানো এটা বলতে পারবে। এন্ডোটক্সিন যেহেতু এটা গ্রাম নেগেটিভ ব্যাসিলে, তাহলে একটা সেপটিক শকের মেকানিজম, সেটা তো সবাই জানে। নেক্সট, আর এনজাইমের মধ্যে আছে ইলাস্টেস এন্ড প্রোটিয়েস এনজাইম facilitated invasion of the organism into the blood stream. Invasion এর জন্য এনজাইম গুলি হেল্প করে, সেটা হচ্ছে প্রোটিয়েস এন্ড ইলাস্টেস। আর পায়োসাইনিন যেটা পিগমেন্ট ড্যামেজ দ্য সিলিয়া এন্ড মিউকোজাল সেল অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। এগুলো খুব বেশি জিজ্ঞাসা করা হয় না, তারপরেও আমি একটু বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তাহলে এনজাইম, elastase and proteins are pyrocynin damage the cilia and mucosal cell of the respiratory tract. Next, তাহলে আমরা কিভাবে ল্যাবরেটরিতে এটা ডায়াগনোসিস করব? আমাদের সেই ফর্মগুলি আসবে: স্পেসিমেন কালেকশন, স্টেইনিং, কালচার এন্ড বায়োকেমিক্যাল টেস্ট। The specimen collection depending on the site of infection. Wound infection হলে আমরা wound থেকে swab নিব, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে সেখান থেকে আমরা থ্রোট সোয়াব নিব, স্পুটাম নিতে পারি। এর মতো যেহেতু সেপ্টিসিমিয়া হলে আমরা ব্লাড নিব, সেটা ব্লাড কালচার করে আমরা সেটা অর্গানিজম আইসোলেশন করব। তাহলে ডিপেন্ডিং অন দ্য সাইট অফ ইনফেকশন কালেক্ট দ্য স্পেসিমেন। আর যেহেতু এটা গ্রাম নেগেটিভ ব্যাসিলে, গ্রাম স্টেইন করলে আমরা এটা পেয়ে যাবো গ্রাম নেগেটিভ ব্যাসিলে রড শেপ। কালচার আমরা করব হচ্ছে দুটো মিডিয়াতে, একটা হচ্ছে ম্যাকনকিস আগার মিডিয়া, একটা ব্লাড আগার মিডিয়া। ম্যাকনকিস আগার মিডিয়াতে পেল কালার কনিং থাকবে। আরেকটা মিডিয়া আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া। নিউট্রিয়েন্ট আগার মিডিয়াটা তোমার মিডিয়া পড়েছে, নিউট্রিয়েন্ট আগার মিডিয়াতে দেখতে কিরকম ট্রান্সপারেন্ট। আর সুডোমোনাস যদি ওখানে গ্রো করে, সুডোমোনাস যদি পিগমেন্ট প্রোডাকশন করে, তাহলে খুব একটা গ্রিনিশ একটা পিগমেন্ট ওখানে ভালোভাবে বোঝা যাবে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া। তাহলে ম্যাকনকিস আগার মিডিয়া তো অনেক সময় বোঝা যায়, সেটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। তাহলে নিউট্রিয়েন্ট আগার মিডিয়াতে আমরা বসালে সেখানে আমরা পিগমেন্ট প্রোডাকশনটা অনেক ভালোভাবে বুঝতে পারবো, যে গ্রিনিশ ব্লু পিগমেন্ট ওখানে তৈরি হচ্ছে। ম্যাকনকিস আগার মিডিয়াতে পেল কলোনি তৈরি হবে, আর হচ্ছে ব্লাড আগার মিডিয়াতেও পিগমেন্ট প্রোডাকশনটা বোঝা যাবে। The pigment diffuse into the media giving a dark greenish blue color. তাহলে কালচার আমরা তিনটাতে করবো, একটা নিউট্রিয়েন্ট আগার, একটা ম্যাকনকিস আগার, একটা ব্লাড আগার। পিগমেন্ট প্রোডাকশন কোথায় ভালো বোঝা যাবে? সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আগার মিডিয়াতে। ব্লাড আগারেও বোঝা যাবে, তো সবচেয়ে বেশি ভালো বোঝা যাবে নিউট্রিয়েন্ট আগার মিডিয়াতে। জিজ্ঞাসা করবে ম্যাকনকিস আগার মিডিয়াতে কি ধরনের কলোনি তৈরি হবে? পেল কালার কলোনিস। তারপরে আসে 4 নাম্বার বায়োকেমিক্যাল টেস্ট। আমরা যেটা বলেছি আগে, অক্সিডেজ টেস্ট করবো। অক্সিডেজ টেস্ট করলে সেখানে একটা রিয়েজেন্ট দেওয়া থাকে, সাধারণত সুডোমোনাস গ্রো করলে ফিল্টার পেপারে রিয়েজেন্টটা সোক করে ওখানে সুডোমোনাসের গ্রোথ দেওয়া হয়। দেওয়া হলে সাধারণত যদি পজিটিভ হয়, সেটা একটা পার্পল কালার একটা শো হয়। অত ডিটেলস দরকার নেই, তাহলে অক্সিডেজ টেস্ট পজিটিভ biochemical. তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস খুব সিম্পল, ডিপেন্ডিং অন দ্য সাইট অফ ইনফেকশন। গ্রাম স্টেইন করো, গ্রাম নেগেটিভ ব্যাসিলে, কালচার নিউট্রিয়েন্ট আগার, ব্লাড আগার, ম্যাকনকিস আগার, নিউট্রিয়েন্ট আগার পিগমেন্ট এন্ড বায়োকেমিক্যাল টেস্ট হচ্ছে অক্সিডেজ টেস্ট করলে আমরা সেটা পাবো অক্সিডেজ টেস্ট পজিটিভ। রিলেশন আরেকটু বলি, তোমার আমাদের যা পড়ানো হচ্ছে, যেমন কোন কোন অর্গানিজম কোন ইনফেকশন করে, তাহলে আমরা কিছু কিছু পেয়েছি, যেমন আমরা যেখানে পড়েছি সেগুলির মধ্যে পেয়েছি, যেমন স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এরা উন ইনফেকশন করে। তার মধ্যে এখন পেলাম হচ্ছে সুডোমোনাস। এগুলো মনে রাখতে হবে, ট্রিকি কোশ্চেন এগুলো। তাহলে সুডোমোনাসটা শেষ হলো, এর সাথে সাথে আরেকটু নেক্সট ওগুলো আমরা পড়াবো, পরে পড়াবো, ওই যে ওই স্লাইডটা, ওই ফাইলটা আসে। এখন আমরা একটু দেখবো এন্টেরোব্যাকটেরিয়াস। হ্যাঁ হ্যাঁ, এন্টেরিক 2, না না নিচে আসো, না না নিচে নিচে, হ্যাঁ ঠিক আছে। কালারটা দেখা যাচ্ছে তোমাদের একটা স্লাইডটা? জি ম্যাম। ঠিক আছে, কিছুতে যাওয়ার আগে আমি এন্টেরোব্যাকটেরিয়াস একটু ডিসকাস করি।
এন্টেরোব্যাকটেরিয়াসি নামটা শুনে বোঝা যাচ্ছে এন্টেরো মানে ইন্টেস্টাইন, ব্যাকটেরিয়াসি মানে অনেকগুলো। তাহলে এগুলো সবই হচ্ছে এন্টেরি গ্রাম নেগেটিভ রড। রড মানে তোমরা সবাই জানো ব্যাসিলাই। তাহলে এদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার কোশ্চেন দেখলে দেখবে হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টেরোব্যাকটেরিয়াসি। নাম্বার ওয়ান হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি ইজ এ লার্জ ফ্যামিলি of gram-negative rod found in the colon of human and animal, facultative anaerobic organism or ferment glucose with production of acid and gas, oxidase negative, reduce nitrate to nitrite. আরেকটি পয়েন্ট আছে, all can produce in bile containing media. Bile containing media হচ্ছে আমরা ম্যাকনকিস আগার মিডিয়াতে আমরা সোডিয়াম টরিকুলেট দিই, তাহলে সবাই ম্যাকনকিস আগার মিডিয়াতে গ্রো হয়। তাহলে হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স বললে আমাদের এগুলি একদম মনে রাখতে হবে। এন্টেরোব্যাকটেরিয়াসি ইজ এ লার্জ ফ্যামিলি। প্রথমে নরমাল হ্যাবিটেট কোথায় থাকছে? কোলন অফ দ্য হিউম্যান। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, একটু আগে তোমরা বললে এটা বুঝতে কি বুঝে যায়, অল ফার্মেন্ট গ্লুকোজ উইথ প্রোডাকশন অফ অ্যাসিড এন্ড গ্যাস। তার মানে ওর মধ্যে যতগুলি অর্গানিজম আছে সবাই গ্লুকোজকে ফার্মেন্ট করে, সবাই অক্সিডেজ নেগেটিভ, সবাই রিডিউস নাইট্রেট টু নাইট্রাইট and produce they can grow in bile containing media. সবাই ম্যাকনকিস আগার মিডিয়া। These are the common characteristics of enterobacteriaceae. এটা হচ্ছে সব যতগুলো অর্গানিজম আছে তাদের কমন ফর্মুলাটা হচ্ছে এটা। নেক্সট, now the classification of enterobacteriaceae on the basis of fermentation of lactose. এটা আমরা কোথায় দেখি? on the basis of fermentation of lactose, এটা আমরা কোথায় দেখব? ম্যাকনকি আগার মিডিয়া। ম্যাকনকিস আগার মিডিয়া। তাহলে ম্যাকনকিস আগার মিডিয়াতে যেহেতু ল্যাকটোজ দেওয়া থাকে বা সল্ট দেওয়া থাকে, ম্যাকনকিস আগার মিডিয়া ইজ আ সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়া কার জন্য? এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের জন্য। কেন সিলেক্টিভ? কারণ বায়োসল্ট এখানে দেওয়া আছে, বায়োসল্ট ইনহিবিট দ্য গ্রোথ অফ আদার অর্গানিজম এক্সেপ্ট এন্টেরোব্যাকটেরিয়াসি। আর কেন এটা ইন্ডিকেটর? কারণ এখানে কি দেয়া আছে? ল্যাকটোজ দেয়া আছে। যারা ল্যাকটোজ ফার্মেন্ট করে অ্যাসিড প্রোডাকশন করে তারা কি করবে? পিঙ্ক কালার কলোনি তৈরি করবে। কিভাবে তৈরি করবে? ইন্ডিকেটরের সাথে মিশে। আর যারা ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারবে না তারা পেল কালার কলোনি তৈরি করবে। তাহলে on the basis of fermentation of lactose on Meconius agar media is divided into two groups, lactose fermenting and non-lactose fermenting. Lactose যারা ফার্মেন্ট করে প্রোডাকশন অফ অ্যাসিড এন্ড গ্যাস তৈরি করছে তারা হচ্ছে ইস্কেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা নিউমোনি, সাইটোব্যাক্টার এন্ড এন্টেরোব্যাক্টার। নেক্সট, non-lactose fermenting তারা হচ্ছে সালমোনেলা, শিগেলা এন্ড প্রোটিয়াস। তাহলে ল্যাকটোজ যারা ফার্মেন্ট করে তারা কি হবে? তারা অলওয়েজ পিঙ্ক কালার কলোনি তৈরি করছে। আর নন ল্যাকটোজ যারা সালমোনেলা, শিগেলা এন্ড প্রোটিয়াস তারা তো ল্যাকটোজকে ফার্মেন্ট করতে পারবেন। দ্যাটস ওয়াই দে প্রোডিউস দ্য পেল কালার কলোনিস অন ম্যাকনকিস আগার মিডিয়া। ম্যাকনকিস আগার মিডিয়া, ঠিক আছে? তাহলে এই যত এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের মধ্যে আমরা যতগুলি অর্গানিজম দেখলাম, যে ইস্কেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা, সাইটোব্যাক্টার, এন্টেরোব্যাক্টার, সালমোনেলা, শিগেলা এন্ড প্রোটিয়াস, তোমাকে জিজ্ঞেস করবে এই অর্গানিজমের মধ্যে কোনগুলি অলওয়েজ প্যাথোজেনিক। অলওয়েজ প্যাথোজেনিক হচ্ছে সালমোনেলা এবং শিগেলা। ই কলাই, ক্লেবশিয়েলা এগুলো নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে, আমরা নর্মাল ফ্লোরা পড়ে এসেছি। তাহলে সালমোনেলা, প্রোটিয়াসও তোমার কন্টামিনেটেড হিসেবে থাকতে পারে। সালমোনেলা, শিগেলা অলওয়েজ প্যাথোজেনিক। আগে স্লাইডে একটু ইস্কেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা, সাইটোব্যাক্টার, এন্টেরোব্যাক্টার, এই চারটার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ই কলাই এবং ক্লেবশিয়েলা। তাহলে দুটোই ওরা কি করে? পিঙ্ক কালার কলোনি তৈরি করতেছে। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? এগুলো সব ভাইবা কোশ্চেন। কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে? ই কলাই হচ্ছে তোমার দেখবে যে ই কলাই মোটা, আর ক্লেবশিয়েলা, তার মানে ক্লেবশিয়েলার মরফোলজির মধ্যে কি আছে বলো? ক্লেবশিয়েলার মধ্যে কি আছে মরফোলজির মধ্যে?
ক্যাপসুল আছে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া যখন আমরা পড়ি, Capsulated. হ্যাঁ ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া মনে রাখবে অলওয়েজ নন মোটাইল। তাহলে ক্লেবশিয়েলা নিউমোনিয়া যেহেতু ক্যাপসুলেটেড, ইকলাই হচ্ছে নন ক্যাপসুলেটেড, কিছু স্ট্রেইন আছে ক্যাপসুলেটেড, ইকলাই হচ্ছে মোটাইল, ক্লেবশিয়েলা হচ্ছে নন মোটাইল। এগুলি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা আসলে অনেক বেটার তোমাদের পড়তে হতো না। তাহলে ইকলাই হচ্ছে to produce the pink color colony, but Klebsiella pneumoniae they also produce the pink color colony, but যেহেতু তারা ক্যাপসুলেটেড, তাহলে দেখা যেত মিউকয়েড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া অলওয়েজ দে প্রডিউস দ্য মিউকয়েড কলোনিস অন ম্যাকনকি সার্ভার মিডি। তাহলে এখানে দেখো আমরা কতগুলি জিনিস পেয়ে গেলাম। ইকলাই, ক্লেবশিয়েলা both produce the pink color colonies. How can you differentiate? ইকলাই হচ্ছে নন ক্যাপসুলেটেড, যদিও কিছু কিছু স্ট্রেন ক্যাপসুলেটেড আছে। ক্লেবশিয়েলা হচ্ছে ক্যাপসুলেটেড, ইকলাই মোটাই, ক্লেবশিয়েলা হচ্ছে নন মোটাই। আর ইকলাই প্রডিউস দ্য pink color colonies on Macunchis agar media. Capsula produce the pink color mucoid colonies on Macunchis agar media. আর আমরা দেখবো কি কি ডিজিজ ওরা করছে সেটা পর। নেক্সট, এখানে দেখো নন ল্যাকটোজ ফার্মেন্টিং এর মধ্যে সালমোনেলা এবং শিগেলা দুটোই আছে প্রোটিয়াস। সালমোনেলা শিগেলা যদি আমরা ধরি, দুটোই পেল কালার কলোনি তৈরি করছে। তাহলে এদেরকে কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে? এগুলি কিন্তু তোমাদের জেনারেল ব্যাকটেরিওলজির পড়াটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। সালমোনেলা কি মোটাইল নাকি নন মোটাইল? সালমোনেলা সালমোনেলা কি Ma'am, mortal. কি আছে ওর? কি আছে? কেন মোটাইল? কেন মোটাইল? Flagella. ফ্লাজেলা আছে। কি ধরনের ফ্লাজেলা আছে ওর? ফ্লাজেলা থাকলে সে মোটাইল হবে। Peritricus. পেরিট্রাইকাস, তার মানে চারোদিকে বডি চারোদিকে তার ফ্লাজেলা আছে। তাহলে এটা হচ্ছে সালমোনেলা। তাহলে হচ্ছে সে মোটায়। শিগেলা কিন্তু নন মোটায়, শিগেলা কিন্তু নন মোটায়। তাহলে আমরা এখানে একটা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারছি, এটা হচ্ছে মোটায়, এটা হচ্ছে নন মোটায়। আর সালমোনেলা হচ্ছে, এগুলো অবশ্য একটু এখন বললে তোমরা মনে রাখতে পারবে না, এখন শুধু এই দুটো দেখো, একটা মোটায় আর একটা নন মোটায়। প্রোটিয়াসও কিন্তু হাইলি মোটাইল অর্গানিজম, প্রোটিয়াস কিন্তু খুব মোটায়। প্রোটিয়াসের গ্রোথটা যদি আমরা দেখি, সেটা দেখা যায় একটা ওয়েভি একটা গ্রোথ হয় অন ব্লাড আগার মিডিয়া। ম্যাকনকিস আগার মিডিয়াতে হয় না, কিন্তু ব্লাড আগার মিডিয়াতে প্রোটিয়াস যদি গ্রো করে তাহলে দেখা যায় হচ্ছে ওয়েভি, সমুদ্রের ঢেউ যেরকম সেরকম প্রোটিয়াসের গ্রোথ, বাট খুব একটা বাজে স্মেল, ফিশি অডর হয় ওটা, ওটা দেখে বোঝা যায় যে এটা প্রোটিয়াস গ্রো করেছে। সালমোনেলা শিগালার মধ্যে আরো অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা পড়লে তখন বুঝতে পারবো। নেক্সট, তাহলে এটা ক্লাসিফিকেশনটা আমরা চলে গেল, এটা কিন্তু ক্লাসিফিকেশন। আমরা ল্যাকটোজ ফার্মেন্টেশনের উপরে ল্যাকটোজ ফার্মেন্টিং আর নন ল্যাকটোজ ফার্মেন্টিং আমরা এটাকে ডিফারেন্সিয়েট। আর এটা হচ্ছে আমরা একটু আগে যেগুলি বললাম সেগুলিতে একটুখানি আমি ওই ক্লাসিফিকেশন থেকে কোনটা কি ধরনের সেটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু ক্লাসিফিকেশনের সাথে ইনক্লুড হবে না। তাহলে তার মধ্যে হচ্ছে বলতে পারো অবশ্য ক্লাসিফিকেশনের সাথে মোটাইল কারা ইস্কেরিয়াসিয়া কোলাই, সালমোনেলা, প্রোটিয়াস। নন মোটাইল বাদ বাকিগুলি ক্যাপসুলেটেড হচ্ছে ক্লেবশিয়েলা, ইস্কেরিয়াসিয়া কোলাই। সাম স্ট্রেন K1 ক্যাপসুল থাকে, কিছু কিছু স্ট্রেন যারা নিউনিটাল সেপসিস এবং মেনিনজাইটিস করে তাদের সাথে রিলেটেড। নেক্সট, নাও দ্য ইস্কেরিয়াসিয়া কোলাই কি করে দেখো। ইকোলাই, তাহলে মরফোলজি আমরা আগে পড়েছি। ইকোলাই ইজ দ্য ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক অর্গানিজম ইন দ্য কোলন, ferment lactose, that's why they produce the pink color colonies on Macunchis agar media. Motile, some strain they are motile because they have flagella. Next, now the antigenic structure of E. coli. Antigenic structure এর মধ্যে K1 যেটা ক্যাপসুলার অ্যান্টিজেন সেটা আছে। তাহলে ক্যাপসুলার টাইপ ইজ রিলেটেড টু নিউনেটাল সেপসিস এন্ড মেনিনজাইটিস, এটা আমরা আগে বলেছি। এখানে অনেক কিছু লেখা আছে যেটা আমরা আসলে একবার আমি পড়ে যাচ্ছি, খুব বেশি মনে রাখার দরকার নেই। The K1 capsule may aid in the survival of the organism in the CSF of neonates because of its similarity to the embryonic form of the polycylic acid of the neural tube adhesion molecule.
তার মানে হচ্ছে Q1 ক্যাপসুল যেটা আছে সেটা শুধুমাত্র নিউরেটাল মেনিনজাইটিস করতে পারবে। কেন? স্ট্রাকচারাল সিমিলারিটি কার সাথে? এমব্রায়োনিক ফর্ম অফ দ্য পলিসাইলিক অ্যাসিড অফ দ্য নিউরাল টিউব। নিউরাল টিউবের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনের সাথে Q1 ক্যাপসুলার অ্যান্টিজেন যেহেতু সিমিলার, সেই জন্য সে ওখানে অ্যাডিশন করে, ওখানে কলোনাইজেশন করে এবং দি প্রডিউস দ্য নিউরেটাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিস। তাহলে ক্যাপসুলার অ্যান্টিজেন যেটাকে আমরা বলছি K1 ক্যাপসুল। নেক্সট, তারপরে ও অ্যান্টিজেন, ও মানে হচ্ছে সোমাটিক অ্যান্টিজেন, বডি যে অ্যান্টিজেন আর দ্য এক্সটার্নাল পার্ট অফ দ্য সেল ওয়াল। আমরা সবাই জানি ওখানে কি থাকে, যেহেতু গ্রাম নেগেটিভ লাইপোপলিস্যাকারাইড থাকবে। অ্যান্টিবডি টু অ্যান্টিজেন আর IgM। এটার এগনেস্টে যদি আমরা অ্যান্টিবডি দেখি তাহলে অ্যান্টিবডিতে কি হবে? IgM, not IgG, সোমাটিক অর বডি অ্যান্টিজেন পলিস্যাকারাইড। এটা আমরা কেন এই কথাটা বলছি অ্যান্টিবডি টু ও অ্যান্টিজেন আর IgM কেন বলছি এটা বলতে পারবে? এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। ও অ্যান্টিজেন আর সোমাটিক অ্যান্টিজেন আর দ্য এক্সটার্নাল পার্ট অফ সেল ওয়াল, যেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড। বলতো এটা অ্যান্টিবডি কেন? এটা পরীক্ষা জিজ্ঞাসা করবে। কেন অলওয়েজ IgM নট IgG? বলতে পারবে কেউ? একটা কোশ্চেন করো জয়িতা। হ্যালো, জি ম্যাম। বলো। এখানেই তো আছে, অ্যান্সারটা এখানেই আছে। পলিস্যাকারাইড, এটা কি অ্যান্টিজেন না অ্যান্টিবডি? পলিস্যাকারাইড। অ্যান্টিজেন। অ্যান্টিজেন, এটা কি ধরনের অ্যান্টিজেন? টি ডিপেন্ডেন্ট না টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন? ইমিউনোলজি তো ভুলেই যাচ্ছে। হ্যাঁ, টি ডিপেন্ডেন্ট না টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন? ইন্ডিপেন্ডেন্ট। টি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। টি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। টি ডিপেন্ড, আমি আবার বলে দিচ্ছি, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আর অলওয়েজ প্রোটিন ইন নেচার। হ্যাঁ, প্রোটিন যারা থাকবে অলওয়েজ টি ডিপেন্ডেন্ট, মানে টি কে সাহায্য নিয়ে বি সেলের কে করে তারপরে সে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে। বাট পলিস্যাকারাইড হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, প্রসেস প্রেজেন্ট কোনো দরকার নেই, সরাসরি তারা কি করবে? বি সেলের গায়ে আসবে, যেহেতু বি সেলের গায়ে ইমিউনোগ্লোবুলিন এম আছে আর এটা টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, তাহলে সরাসরি যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে অলওয়েজ IgM, কারণ এখানে ক্লাস সুইচিং এর কোনো দরকার নেই। কারণ পলিস্যাকারাইড মানে হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, সরাসরি কাকে অ্যাক্টিভেট করবে? বি সেলকে। বি সেলের গায়ে কি আছে? অ্যান্টিজেন রিসেপ্টরের জন্য IgM আছে, মনোমারিক ফর্ম অফ IgM। তাহলে অ্যান্টিবডি যেটা তৈরি হবে অলওয়েজ IgM। এটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আর প্রোটিন হলে সেটা হচ্ছে ক্লাস সুইচিং হয়ে অ্যান্টিজেনের যে নেচার তার উপরে ডিপেন্ড করে, যদি একটা অ্যালার্জেন ঢুকে সে অ্যালার্জেনের উপর ডিপেন্ড করে ইমিউনোগ্লোবুলিন নিয়েই তৈরি হবে, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে কেন সোমাটিক অ্যান্টিজেনের এগেইনস্টে IgM অনেক বেশি জিজ্ঞাসা করা হয়, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। পলিস্যাকারাইড আর এইচ অ্যান্টিজেন, তাহলে এটা যেহেতু মোটায় তাহলে এটা ফ্ল্যাজেলার অ্যান্টিজেন আছে। ফ্ল্যাজেলার অ্যান্টিজেন আর অলওয়েজ প্রোটিন ইন নেচার। অ্যান্টিবডি টু ফ্ল্যাজেলার অ্যান্টিজেন তাহলে IgG, তাই না? যেহেতু প্রোটিন তাহলে প্রথমে IgG তৈরি হবে। তাহলে অ্যান্টিজেনিক স্ট্রাকচারের মধ্যে খুব ইম্পর্টেন্ট অ্যান্টিজেনিক স্ট্রাকচার আমরা তিনটে পেয়েছি। একটা হচ্ছে ক্যাপসুলার অ্যান্টিজেন, যেটা হচ্ছে রিলেটেড টু দ্য নিউনাটাল মেনিনজাইটিস, আর একটা হচ্ছে ও অ্যান্টিজেন আর সোমাটিক অ্যান্টিজেন। সোমাটিক মানে লাইপোপলিস্যাকারাইড, পলিস্যাকারাইড পোর্শন হচ্ছে অ্যান্টিজেনিক। সো অ্যান্টিবডি এগেইনস্ট দ্য পলিস্যাকারাইড ইজ অলওয়েজ IgM because it is T independent antigen. H অ্যান্টিজেন এটা প্রোটিন টি ডিপেন্ডেন্ট, সো যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা IgG। বুঝতে পেরেছো? জি ম্যাম। Next. Now, what are the lesions caused by E. coli? তাহলে আমরা তার
কমন ক্যারেক্টার গুলি দেখলাম, তার কি কি অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে না, হোয়াট আর দ্য লিশন প্রডিউসড বাই, খুব ইম্পর্টেন্ট ফর ভাইবা ওসপি, খুবই জিজ্ঞাসা করে। হ্যাঁ, ইউটিআই যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে ইউটিআই, 90% অফ ইউটিআই কজ বাই কল। হ্যাঁ, তারপরে অন্যান্য অর্গানিজম আছে, নিউমেটাল মেনিনজাইটিস যেটা আমরা বললাম 75% of the E. coli form meningitis cases have K1 capsule, এটা কিছু দরকার নেই, নিউনেটাল মেনিনজাইটিস। তারপরে আসো ডায়রিয়া, আমরা বলার সময় সবাই প্রথমে ডায়রিয়া বলে, কেউ ডায়রিয়া বলবে না, ফার্স্টে আমাদের যেগুলি হচ্ছে ইউটিআই, নিউনেটাল মেনিনজাইটিস, তারপরে আমরা ডায়রিয়া। ডায়রিয়ার মধ্যে অনেকগুলি স্ট্রেন আছে যারা বিভিন্ন ধরনের ডায়রিয়া তৈরি করে। তাহলে এন্টেরোটক্সিজেনিক ই কলাই, এন্টেরো ইনভেসিভ ই কলাই, এন্টেরোটক্সিজেনিক ই কলাই যে টাইপের ডায়রিয়া করে, মেকানিজম আমরা পরে দেখছি, সেটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। আর এন্টেরো ইনভেসিভ, ইনভেসিভ মানে সেলের ভিতরে ঢুকবে, যেখানে ইনভেশন সেখানে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া, ইনভেশন অফ দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল রেজাল্টিং ব্লাডি ডায়রিয়া। যেখানে ট্রান্সপোর্ট সিস্টেমের প্রবলেম সেটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, আর যেখানে ইনভেশন, ব্যাকটেরিয়া ইনভেড করে সেলের ভিতরে ঢুকবে সেটা মনে রাখবে যে সেখানে ব্লাডি ডায়রিয়া হবে। কতগুলো জিনিস মনে রাখতে হবে, সব মুখস্থ করে পারা যায়। নেক্সট, এন্টেরোপ্যাথোজেনিক, এন্টেরোপ্যাথোজেনিক সেটা ওয়াটারি ডায়রিয়া তৈরি করে, মেকানিজম গুলি আমি একটু পরে বলছি। তারপরে নেক্সট, এন্টেরো, এটা না, আগে স্লাইডে চলে যান, ঠিক আছে। এন্টেরোপ্যাথোজেনিক এর পরে হচ্ছে এন্টেরো হেমোরেজিক, এটা কেন এখানে নেই, এন্টেরো হেমোরেজিক ই কলাই সেটা ব্লাডি ডায়রিয়া তৈরি করে, হেমোরেজিক ই কলাই মানে ব্লাডি ডায়রিয়া। তাহলে আমার দেখো হোয়াট আর দ্য ডায়রোজেনিক স্ট্রেন অফ ই কলাই, প্রথম কোশ্চেন যদি এটা হয় তাহলে আমরা বলবো এন্টেরোটক্সিজেনিক, এন্টেরো হেমোরেজিক, এন্টেরো ইনভেসিভ, এন্টেরো প্যাথোজেনিক। আজকাল অনেকটা আরেকটা আছে এন্টেরো এগ্রিগেটিভ ই কলাই, এন্টেরো এগ্রিগেটিভ ই কলাই, এগুলি ওয়াটারি ডায়রিয়া করে। তাহলে এর মধ্যে আমরা এন্টেরোটক্সিজেনিক, এন্টেরো ইনভেসিভ, এন্টেরো হেমোরেজিক, এন্টেরো প্যাথোজেনিক, এন্টেরো এগ্রিগেটিভ, এগুলি ডায়রিয়ার স্ট্রেন। তাহলে এর মধ্যে কোনগুলি ব্লাডি ডায়রিয়া করে এবং কোনগুলি ওয়াটারি ডায়রিয়া করে? তাহলে ব্লাডি ডায়রিয়া, সরি, ওয়াটারি ডায়রিয়া করছে এন্টেরোটক্সিজেনিক ই কলাই, এন্টেরো প্যাথোজেনিক ই কলাই, এন্টেরো ইনভেসিভ এবং এন্টেরো হেমোরেজিক, এই দুটো কি টাইপের ডায়রিয়া করছে? এরা করতেছে ব্লাডি ডায়রিয়া, এন্টেরো ইনভেসিভ এবং হেমোরেজিক, এরা করছে ব্লাডি ডায়রিয়া। নেক্সট, আচ্ছা এখানে পরে জানতে দেখি, আরো যান। তারপরে যে না না এর আগে স্লাইডটা দেখি, তারপরে যে ইনফেকশনটা করছে যেটা লিশন, সেটা হচ্ছে উন ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নোজোকোমিয়াল আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, সেপসিস। তাহলে হোয়াট আর দ্য লিশন বলতে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে ইউটিআই, আর একটা নিউনেটাল সেপসিস, আর এটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়ার মধ্যে স্ট্রেন গুলি আমরা বললাম এন্টেরোটক্সিজেনিক, এন্টেরোপ্যাথোজেনিক, এন্টেরো ইনভেসিভ, এন্টেরো হেমোরেজিক। তারপরে আসে উন্ড ইনফেকশন করে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো আজকাল অনেক কমন, নোজোকোমিয়াল আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন এন্ড সেপ্টিসিমিয়া, এগুলি ই কলাই দিয়ে হচ্ছে। তাহলে হোয়াট আর দ্য লিশন কজড বাই ই কলাই সেটা তোমরা দেখো। আগে স্লাইডে আসুন, আরো আরেকটু পরে আরো। এখন হচ্ছে আমরা এখন দেখি ডায়রিয়ার মেকানিজম, কিভাবে সে ডায়রিয়া করছে। একটা একটা করে আছে এন্টেরোটক্সিজেনিক ই কলাই, যেটা আরেকটা নাম হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া। এন্টেরোটক্সিজেনিক ই কলাই, এটা ট্রাভেলার্স ডায়রিয়া বলে। এটা কি ধরনের ডায়রিয়া তৈরি করে? প্রথমে আমাকে মনে রাখতে হবে এটা ওয়াটারি ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া। এখন মেকানিজমটা কি? ETEC, তার মানে এন্টেরোটক্সিজেনিক ই কলাই প্রোডিউস এ হিট লেবাই এক্সোটক্সিন, হিট লেবাই এক্সোটক্সিন, হিট লেবাই, এগুলো মনে রাখতে হবে। ইট ইজ আন্ডার দ্য জেনেটিক কন্ট্রোল অফ প্লাজমিড, প্লাজমিড দিয়ে এটা কন্ট্রোল হচ্ছে।
টু সাব ইউনিট, একটা হচ্ছে বি সাব ইউনিট আর একটা হচ্ছে এ সাব ইউনিট। বি সাব ইউনিট যেটা সেটা আমরা আগেই পড়েছি, বি ফর বাইন্ড, এটা একটা বাইন্ড করবে এন্ড সেলের ভিতরে যে পোর্শনটা ঢুকবে সেটা হচ্ছে এ সাব ইউনিট। তাহলে এই সাব ইউনিট বি অ্যাটাচ টু দ্য ganglioside at the brush border of the epithelial cell of the small intestine and facilitate the entry of subunit A into the cell. তাহলে সেলের ভিতরে যখন এটা ঢুকবে তখন সে কাজ করবে, এটা তখন অ্যাক্টিভেট করবে একটা এনজাইমকে যেটা হচ্ছে অ্যাডিনাল সাইক্লেস এনজাইম। তাহলে দুটো পোর্শন, এগুলি প্রথম যেটা বলেছি হিট লেবার, এটা একটা এমসিকিউ, এটা কি দিয়ে কন্ট্রোল হয়, এটা অ্যানাদার এমসিকিউ। আর মেকানিজমটা দেখো, দুটো সাব ইউনিট এ এন্ড বি, বি ফর বাইন্ডিং কার সাথে বাইন্ড করবে, ইপিথেলিয়াল সেল অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এন্ড এটা সেলের ভিতরে ঢোকাতে হেল্প করবে and facilitate the entry of subunit A into the cell where it activates the adenal cycles. Next. না, এর আগেটা। তাহলে অ্যাডিনাল সাইক্লেসকে যখন অ্যাক্টিভেট করবে তখন সাইক্লিক এএমপি লেভেলটা অনেক বেড়ে যাবে। দিস মার্কলি ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি যখন অনেক বেশি পরিমাণে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, which result in intense and prolonged hypersecretion of the water and chloride in inhibit reabsorption of the sodium, resulting watery diarrhea. তাহলে সাইক্লিক এএমপি লেভেলটা অনেক বেড়ে গেল, prolonged hypersecretion of water and chloride কোথা থেকে, সেল থেকে, and inhibit reabsorption of the sodium, resulting watery diarrhea. Next slide. The guard lumen is distended with fluid and hypermotility and diarrhea ensue. Diarrhea মানে হচ্ছে watery diarrhea। এই রিলেশন আমি একটু বলি, আমরা যত ব্যাকটেরিয়াল ওয়াটারি ডায়রিয়া পড়বো সবগুলির মেকানিজম মোরলেস সেম। করেলা ওয়াটারি ডায়রিয়া করে, ওটার মেকানিজম হচ্ছে ইটিসি। তাহলে একটা যদি মেকানিজম আমরা ভালো করে পড়ি তাহলে ওয়াটারি ডায়রিয়া যেখানে হচ্ছে আমাকে আর পড়া লাগবে না, ওটাই আমি আবার ওখানে ইয়ে করি। তাহলে এন্টারোটক্সিজেনে কি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, রিটেন ভাইবা এভরিথিং এর জন্য। তাহলে এন্টারোটক্সিজেনে কি করায়, যেটা আমাদের আরেকটা নাম হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া। এটা হচ্ছে কি ধরনের ডায়রিয়া করে, ওয়াটারি ডায়রিয়া। কিভাবে করে, দুটো সাব ইউনিট আছে, একটা এ এন্ড বি। বি বাইন্ড করবে স্মল ডিস্টাল ইপিথেলিয়াল সেলের সাথে and facilitate the entry of subunit A into the cell. যে মাত্র এটা সেলের ভিতরে ঢুকবে তার কাজ হবে it activate the adenal cycles. Adenal cycles কে activate করে cyclic AMP লেভেলটা বাড়বে। cyclic AMP লেভেল কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়লে সেল থেকে সমস্ত ফ্লুইড গুলি বেরিয়ে আসবে and inhibit reabsorption of the sodium, resulting water diarrhea. Next. একটা হচ্ছে এন্টেরো হেমোরেজিক ইকলাই, এর পরেটা যেটা ব্লাডি ডায়রিয়া করছে, প্রোডিউস ভেরোটক্সিন। এখানে টক্সিন যেটার নাম হচ্ছে ভেরোটক্সিন। এটা কেন এই নামটা হয়েছে, নেম ফর সাইটোটক্সিক এফেক্ট অন ভেরোসেল। ভেরোসেল মানে আফ্রিকান গ্রিন মাঙ্কির উপরে এটা স্টাডি করে দেখা হয়েছে, এভাবে ওইটা নাম টক্সিনটা নামকরণ হয়েছে। কি করে এন্টারো হেমোরেজিক একটা ব্লাডি ডায়রিয়া করে, তার সাথে সাথে ওটা আরেকটা মেজর কমপ্লিকেশন করে আছে, এটা অ্যাসোসিয়েটেড উইথ হেমোরেজিক কোলাইটিস এন্ড সিভিয়ার ফর্ম অফ ওয়াটারি ডায়রিয়া। তার সাথে সাথে আরো কিছু ম্যানিফেস্টেশন করে যেটাকে আমরা বলছি হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম, a disease resulting acute renal failure, hemolytic anemia and thrombocytopenia. তাহলে এই যে এন্টারোহিমোরেজিক ইকলাই এবং শিগেলার যে টক্সিন, শিগেলা কিন্তু ব্লাডি ডায়রিয়া করে। কোন বাচ্চার যদি এগুলি দিয়ে ইনফেকশন হয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চাতে ডায়রিয়া হচ্ছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চার অন্য কমপ্লিকেশন ডেভেলপ করছে, যেটাকে বলা হচ্ছে আমরা হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম। তার মানে তার রেড সেলগুলি ভেঙে যাচ্ছে, হিমোলাইটিক এনিমিয়া দেখা যাচ্ছে, অ্যাকুট রেনাল ফেলিউর এবং প্লেটলেট কাউন্ট অনেক কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে
hemolytic uremic syndrome. আচ্ছা, মেকানিজমটা আমরা একটু দেখি। এন্টেরো হেমোরেজিক ইকোলাই যেটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করে, তাহলে এটা কিভাবে করবে এটা ডিটেইলস আমরা শিগালাতে আমরা দেখব। আচ্ছা, এখানে বলি ফার্স্টে ইনভেশন করবে। ইনভেশন করে সেলের ভিতরে যখন ব্যাকটেরিয়া ইনভেড করবে, কলোনাইজেশন করবে। কলোনাইজেশন করার পরে ওখানে ওরা যে টক্সিন লিবারেট করবে, দিস টক্সিন ইনহিবিট দ্য প্রোটিন সিনথেসিস। যখন প্রোটিন সিনথেসিস ইনহিবিট করবে ওই জায়গায় নেক্রোসিস হবে এবং নেক্রোটিক ম্যাটেরিয়াল স্টোনের সাথে বেরিয়ে আসবে। এটাতে ব্লাড থাকবে, নেক্রোটিক ম্যাটেরিয়ালস থাকবে, ফিকাল ম্যাটার থাকবে, রেজাল্টিং ব্লাডি ডায়রিয়া। তাহলে এন্টেরো হেমোরেজিক ইকোলাই মেইন মেকানিজম হচ্ছে ইনভেশন করবে, সেলের ভিতরে ইনভেড করে কলোনাইজেশন করবে। কলোনাইজেশন করার পরে they produce the toxin. This toxin inhibit the protein synthesis, result in necrosis. And necrosis হওয়ার পরে যে ডায়রিয়াটা হবে সেটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া। তাহলে এন্টেরো হেমোরেজিক ইকোলাই সাথে সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটার কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। অনেক বেশি হয়ে গেলে বাচ্চা ইয়ে হয়, তখন তুমি যদি ব্লাড স্টাডি করো তখন দেখবে যে বাচ্চা কমপ্লেইন হবে অ্যাকুট রেনাল ফেলিউর, কিন্তু স্লাইডটা তুমি দেখবে হিমোলাইটিক অ্যানিমিয়া এবং থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা এরকম কেস আমরা শিশু হসপিটালে পেয়েছিলাম। আমাদের এখানে পেয়েছিলাম, বাচ্চাটা শিগেলা ইনফেক্টেড ছিল, পরে ও এটা ডেভেলপ করেছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। বাচ্চাটা সার্ভাইভ করে। ঠিক আছে, নেক্সট। এটা না, আগে যেতে হবে, আগে স্লাইড পরে। এন্টেরোটক্সিজেনিক আমরা পড়লাম, এন্টেরো হেমোরেজিক আমরা পড়লাম, এখন এন্টেরোপ্যাথোজেনিক। এন্টেরোপ্যাথোজেনিক কিভাবে ডায়রিয়া করে সেটা হচ্ছে adhere to the mucous membrane of the small intestine and there is a loss of microvilli resulting watery diarrhea. এটা অন্য কোনো মেকানিজম নাই, এটা সাধারণত অ্যাগ্রিগেট করে, একসাথে অ্যাগ্রিগেশন হচ্ছে এবং অ্যাগ্রিগেশন হওয়ার পরে যে মাইক্রোভিলাই আছে সেগুলি লস হয়ে যায়, রেজাল্টিং ওয়াটারি ডায়রিয়া। ওয়াটারি ডায়রিয়া, তাহলে এই মেকানিজম গুলি আমরা দেখলাম। একটা হচ্ছে এন্টেরোটক্সিজেনিক, আর একটা হচ্ছে এন্টেরো ইনভেসিভ, আর একটা এন্টেরো হেমোরেজিক। আমি আবার বলি এন্টেরো হেমোরেজিক এবং এন্টেরো ইনভেসিভ মেকানিজম কিন্তু সেম। এন্টেরো ইনভেসিভ এবং তোমরা এটা লিখে রাখতে পারো, এন্টেরো ইনভেসিভ, এন্টেরো হেমোরেজিক এর মেকানিজম হচ্ছে সেম। আর এন্টেরোটক্সিজেনিক এটা আলাদা মেকানিজম, অ্যাডিনাল সাইটোসকে অ্যাক্টিভেট করে, আর এন্টেরোপ্যাথোজেনিক হচ্ছে অ্যাগ্রিগেট করে মাইক্রোভিলার ফাংশনগুলোকে লস করে ওয়াটারি ডায়রিয়া তৈরি করছে। ঠিক আছে, নেক্সট চলে যাই। আচ্ছা, ঠিক আছে, আগেরটাতে আসুন। এখন হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। তাহলে আমরা কি কি তার প্রপার্টিস কি, তার কি কি এন্টিজেনিক স্ট্রাকচার দেখলাম, ডায়রিয়া যে করে সে কি হবে সেটার মেকানিজম আমরা দেখলাম। এখন দেখবো আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস, স্পেসিমেন কালেকশন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। আমরা অনেকগুলি জিনিস পড়লাম এখানে। ইউটিআই, তাহলে আমরা কি নিব, ইউরিন। মেনিনজাইটিস আমরা কি নিব, সিএসএফ, তাই না? আর হচ্ছে ডায়রিয়া আমরা কি নিব, স্টুল। সেপ্টিসিমিয়া আমরা কি নিব, ব্লাড। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আগে বলেছি, আর হচ্ছে উন ইনফেকশন, উন সোয়াব। তাহলে স্পেসিমেন কালেকশন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। স্টেনিং আমরা নিব গ্রাম স্টেন, গ্রাম নেগেটিভ। কি করে, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই আমরা পাবো, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, পিওর গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। এখানে আর কিছু কালচার করবো ম্যাকনকিস আগার মিডিয়া, যেহেতু ল্যাকটোজ ফার্মেন্টিং সেজন্য কি তৈরি করবে, পিঙ্ক কালার কলামস, এক্সএলডি, ডিসিএ, ব্লাড আগার মিডিয়া। অনেকগুলো মিডিয়ার নাম আমরা বললাম। আমরা ভাইভাতে বসে ম্যাকনকিস না বলে যেটা কঠিন এক্সএলডি সেটাই আমরা বলি। এক্সএলডি অ্যাকচুয়ালি এগুলি কমন মিডিয়া না, এগুলি সব জায়গায় ইউজ হয়। যেটা কমন মিডিয়া, যেটা এন্টেরোব্যাকটেরিয়াসের জন্য কমন মিডিয়া, সেটা হচ্ছে ম্যাকনকিস আগার মিডিয়া। এটা আবার অস্মিতেও থাকে,
তুমি কোন মিডিয়াতে বসাবে, তাহলে ফার্স্টে তোমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে ম্যাকনকেস আগার মিডিয়া। তাহলে পিঙ্ক কালার কলিমস তৈরি করবে এরা, যেহেতু ল্যাকটোজ ফার্মেন্টিং। এক্সএলডি মানে জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট আগার মিডিয়া, এটা তো আমরা বসাতে পারি ডিসিএ মিডিয়া, ডিঅক্সিকোলেট সাইট্রেট আগার মিডিয়া, একটা হচ্ছে ব্লাড আগার। এগুলি কি ধরনের কলোনি আসবে, এক্সএলডি ডিসিএ ব্লাড আগার, এটা আমাদের দরকার। আমার দরকার হচ্ছে ম্যাকনকেস আগার মিডিয়া। তাহলে ম্যাকনকেস আগার মিডিয়া এক্সএলডি ডিসিএ, এক্সএলডি মানে জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট আগার মিডিয়া, ডিসিএ মানে ডিঅক্সিকোলেট সাইট্রেট আগার মিডিয়া এন্ড ব্লাড আগার মিডিয়া। সো মিডিয়াতে আমরা এটাকে গ্রো করি। নেক্সট, বায়োকেমিক্যাল টেস্ট যেটা আছে, এটা তোমরা আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখলে তোমার জন্য অনেক বেশি ইয়ে হয়। বায়োকেমিক্যাল টেস্ট, এটা একটা টেস্ট আছে যেটাকে আমরা বলছি ট্রিপল সুগার আয়রন আগার। ট্রিপল সুগার আয়রন আগার, তার মানে এটার মধ্যে 3টা সুগার দেওয়া আছে। ট্রিপল সুগার আয়রন আগার, তুমি শুধু নামটা মনে করো, এটা হচ্ছে TSI, ট্রিপল সুগার আয়রন আগার। এটা টেস্ট টিউবে করা হয়, এটার মধ্যে একটা স্ল্যান্ড থাকে, একটা বার থাকে। আমি এখন দেখাতে পাচ্ছি না। ইকলায় যদি আমরা ওখানে গ্রো করাই, তাহলে দেখা যাবে যে তার দুটোই হচ্ছে অ্যাসিডিক, মানে ওরা কি করে গ্লুকোজকে ফার্মেন্ট করে প্রোডাকশন অফ অ্যাসিড, অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের জন্য ওই মিডিয়াটার কালারটা কিরকম হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়, ইয়েলো কালার। তাহলে একটা স্ল্যান্ট মানে এরকম ঢালু, আর বারটা হচ্ছে তার নিচের দিকে, ওখানে যদি আমরা ইকলাইকে বসাই তাহলে দুটোই অ্যাসিডিক হবে, বিকজ দে ফার্মেন্ট গ্লুকোজ উইথ প্রোডাকশন অফ অ্যাসিড। তাহলে সেজন্য ওটা অ্যাসিড প্রোডাকশন হলে মিডিয়াটার কালার হয়ে যাবে ইয়েলো কালার। আরেকটা করা হয় সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট, এটা টেস্ট টিউবে সাইট্রেট দিয়ে এটা করা হয়। শুধু নামটাই জানো, সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট ইজ নেগেটিভ। সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট দিয়ে আমরা আবার ক্লেফশিয়ালের সাথে এটাকে ডিফারেন্সিয়েট করি। ট্রিপল সুগার আয়রন আগার, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবো তখন আমরা কিছুটা আইডিয়া, শুধু আমাদের এইটুকু মনে রাখতে হবে ট্রিপল সুগার আয়রন আগার স্ল্যান্ট এবং বার বোথ আর অ্যাসিডিক, আর সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট নেগেটিভ। আমরা যদি ভাইটার টেবিলে ট্রিপল সুগার আয়রন আগার না বলতে পারি, ওটা থেকে তুমি ফেল করবে। সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট না বলতে পারলে আমার কিন্তু ফেল নেই, কারণ আন্ডার গ্রাজুয়েট খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি ম্যাকনকেস আগার মিডিয়াতে পিঙ্ক কালার কলোনি কেন তৈরি হবে, কিসের জন্য হবে, এটা না পারলে এটা আমার বেসিক জিনিস, তাহলে আমার কি হবে, পাস করার ডিফিকাল্ট হবে। বুঝাতে পারলাম? তাহলে হচ্ছে বাই ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কি করব, স্পেসিমেন কালেকশন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট, তারপরে স্টেইন করবে, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই পাবে, তারপরে কালচার করবো আমরা ম্যাকনকেস আগার মিডিয়াতে পিঙ্ক কালার কলোনি, এক্সএলডি ডিসিএ ব্লাড আগার মিডিয়া, বায়োকেমিক্যাল টেস্ট ট্রিপল সুগার আয়রন। নেক্সট, এখন দেখো তাহলে এই কলাই শেষ, এখন একটু ক্লেফশিয়ালাতে একটু ডিসকাস করি। ক্লেফশিয়ালা নিউমোনি যেটা হচ্ছে তার স্পিসিস, আর এটা হচ্ছে ক্লেফশিয়ালা অক্সিটোকা, আরেকটা হচ্ছে ক্লেফশিয়ালা রাইনোস্ক্লেরোমেটিস। যেটা কমন যেটা আমরা পড়ি সেটা হচ্ছে ক্লেফশিয়ালা নিউমোনি। গ্রাম নেগেটিভ রডস, ল্যাকটোজ ফার্মেন্টিং, নন মোটাইল, এটা আমরা বলতে হবে নন মোটাইল এন্ড কজেস নিউমোনিয়া। কি কি লিশন করে আমরা অত ডিটেলসে যাব না। তাহলে ক্লেফশিয়ালা নিউমোনিয়া, এটা যদি মরফোলজি আমাকে জিজ্ঞাসা করা হয়, প্রথমে কি আসবে, গ্রাম নেগেটিভ রড, নাম্বার 2 হচ্ছে ক্যাপসুলেট, তারপরে হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টিং, তারপরে কি হবে, প্রোডিউস ফার্মেন্ট গ্লুকোজ উইথ প্রোডাকশন অফ অ্যাসিড এবং গ্যাস, এটাও তৈরি করেছে। তাহলে হোয়াট আর দ্য লিশন কজ বাই ক্লেফশিয়ালা, তাহলে ক্লেফশিয়ালা কি কি লিশন করে সেটা দেখো। ইট কজেস pneumonia, extensive hemorrhagic necrotizing constipation of the lung, UTI, আজকাল UTI অনেক বেশি হচ্ছে, meningitis করে, and ব্যাকটেরিয়া অথবা সেপ্টিসিমিয়া। লাং যেটা কনস্টিটিউশন করছে, আর হচ্ছে নিউমোনিয়া, ক্লেফশিয়ালা নিউমোনিয়া মানে নিউমোনিয়া হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, সবকিছু স্লাইডে নেই। আর ইউটিআই ও করছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যেটা আজকাল বেশি হচ্ছে,
সেটা হচ্ছে ক্লেবশিয়েলা নিউমোনিয়া দিয়ে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তারা কি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স অনেক বেশি আমাদের ক্লেবশিয়েলা আছে। UTI নেক্সট ক্লেবশিয়েলা লাইনাস স্ক্লেরোমাইটিস, এটা নোজে হবে ফারিংস একটা গ্রানুলোমাটাস সলিউশন তৈরি করছে। এখন আমরা আগেই বলেছি কি ইকোলাই এন্ড ক্লেবশিয়েলা both produce pink color colonies on maternity cell. How can we differentiate them? তা আগে বলা হয়েছে। তার মধ্যে একটা পয়েন্ট আমাদের বাদ দিয়েছে, সাইটোটিউটিলাইজেশন টেস্ট নেগেটিভ ইন ইকোলাই আর ক্লেবশিয়েলা বেতে সাইটোটিউটিলাইজেশন টেস্ট ইজ পজিটিভ। তাহলে ইকোলাই আমরা যেগুলি বললাম সেগুলো আগে বলা হয়েছে, দুটোর মধ্যে কি ডিফারেন্স, আর একটা বাকি ছিল সাইটোটিউটিলাইজেশন টেস্ট নেগেটিভ ইন ইকোলাই, positive in case of Klebsiella pneumoniae. Next. এর বেশি তো দরকার নেই, হ্যাঁ এটা চলে না, এটা চলে নেক্সট চোখ যেতে থাকে শেষ। তাহলে আমাদের ল্যাকটোজ ফার্মেন্টিং এর মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়লাম। এখন নন ল্যাকটোজের মধ্যে সালমোনেলা শিগালা শেষ করতে পারবো না, প্রোটিয়াসটা একটু পড়ছি। প্রোটিয়াস হচ্ছে গ্রাম নেগেটিভ রড হাইলি মোটা নন ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম। প্রোটিয়াসের মধ্যে কি কি স্পিসিস হচ্ছে, প্রোটিয়াস ভালগারিস, মাইরাবিলিস এন্ড মরিঙ্গেলা মরিঙ্গি। এগুলি তোমাদের শুধু তোমরা ভালগারিস দিয়ে একটা নাম মাইরাবিলিস যেটা তোমাদের মনে থাকবে সেটাই দেবো, না পারলে কোনো সমস্যা নেই। তাহলে হাইলি মোটা গ্রাম নেগেটিভ নন ল্যাকটোজ ফার্মেন্টিং স্পিসিস এর মধ্যে হচ্ছে প্রোটিয়াস ভালগারিস এন্ড প্রোটিয়াস মাইরাবিলিস। নেক্সট কি কি লিশন করে এগুলি জিজ্ঞাসা করে, লিশন ইউটিআই করে, উন ইনফেকশন, ব্যাকটেরিয়া নিউমোনিয়া, নোজোকোমিয়া ইনফেকশন করে। তাহলে উন ইনফেকশন করে, ইউটিআই করে অনেক, ব্যাকটেরিয়া নিউমোনিয়া, নোজোকোমিয়া ইনফেকশন আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। প্রোটিয়াস স্পিসিস প্রোডিউস ইউরিয়াস, একটা এনজাইম তৈরি করে যেটা ইউরিয়াস এনজাইম কার উপরে কাজ করবে, ইউরিয়ার উপরে কাজ করে তাকে হাইড্রোলাইসিস করে প্রোডিউস দ্য অ্যামোনিয়া। অ্যামোনিয়া করে ডাজ ইউটিআই প্রোটিয়াস দ্য ইউরিন বিকাম অ্যালকালাইন। তাহলে কোন একটা ইউরিন ট্র্যাক্টের মধ্যে যদি প্রোটিয়াস ঢুকে তাহলে প্রোটিয়াস কি করবে, তাহলে এনজাইমটা লিবারেট করে ইউরিয়াসের কাজ হচ্ছে ইউরিয়াকে ব্রেক ডাউন করে অ্যামোনিয়া তৈরি। অ্যামোনিয়া তোমরা জানো তখন সে অ্যাসিডিক থাকে না, তখন সে হয়ে যায় অ্যালকালাইন। কিছুর জন্য কারণ অ্যামোনিয়ার প্রোডাকশন করে, যত বেশি অ্যালকালাইন হবে ইউরিনের মধ্যে স্টোন প্রোডাকশনটা তত বেশি হবে, প্রমোটিং স্টোন ফর্মেশন। তাহলে অ্যালকালাইন ইউরিনের মধ্যে গ্রোথ তো আছে, তার সাথে সাথে স্টোন ফর্মেশনটা অনেক বেশি হবে। The rapid motility of protease may contribute to its invasion of the urinary tract. তাহলে যেহেতু সে র্যাপিডলি মোটাইল করে ইউরিন ট্র্যাক্টের মধ্যে সে জিন ইনভেশন করে, সেখানে যে সে ইউরিনটাকে অ্যালকালাইন করে দেয়। কিসের জন্য অ্যালকালাইন করে, কারণ তার ইউরিয়েজ এনজাইম আছে, অ্যামোনিয়া তৈরি করে যত বেশি অ্যালকালাইন হবে তত বেশি স্টোন প্রোডাকশন হবে। তাহলে স্টোন প্রোডাকশন হচ্ছে caused by প্রোটিয়াস। সামগ্রী আমরা দেখলাম। নেক্সট ছোট্ট একটা জিনিস হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। আমরা কি করব, স্যাম্পল কালেকশন করব অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ এনভায়রনমেন্ট, স্টেনিং করব, গ্রাম স্টেন করলে আমরা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই পাবো, কালচার করব পেল কালার কলোনিস। কেন পেল কালার, কারণ হচ্ছে তারা নন ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম। ব্লাড আগার মিডিয়াতে আমরা যে গ্রোথটা পাবো, এটা আগেই বলেছি, সোয়ার্মিং গ্রোথ, ফিশি অর্ডার মানে মাছ মাছ পাবো, হ্যাঁ এটা মানে একদম প্লেটটা পেটি টেস্ট করার সাথে সাথে ওই স্মেলের জন্য ওইটা খোলাই যায়। সোয়ার্মিং গ্রোথ ম্যাটনকি সাগার মিডিয়াতে হবে না, কারণ ওখানে বায়োসল্ট আছে, বায়োসল্ট থাকার জন্য ইনহিবিট দ্য সোয়ার্মিং, সেজন্য ব্লাড আগার মিডিয়াতে আমরা সোয়ার্মিং গ্রোথটা পাবো। এটা দেখি আমরা প্রোটিয়াস আইডেন্টিফাই করব, স্যাম্পল স্টেনিং ম্যাটনকি সাগার। প্রোটিয়াসের মরফোলজিটা দেখলাম, স্পিসিস দেখলাম, কি কি মিশন আমরা তৈরি করব, যেভাবে আজকে এটুকুই থাকুক। হ্যাঁ
হ্যালো, জি ম্যাম। আচ্ছা এটুকু থাকুক। তোমার কি বুঝতে পেরেছি কিনা আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারা যাচ্ছে? Hello? জি ম্যাম। তোমরা পড়বে নিজেরা, হ্যাঁ, লেন্সটা নিয়ে তোমরা পড়বে। আর একটা জিনিস হচ্ছে আমরা সম্ভবত সেপ্টেম্বরে, আমি এখনো বসি নাই আজকে, দেখি সেপ্টেম্বরে হয়তো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবো। সেটা কখন হবে, কিভাবে হবে সেটা আমরা পরে। তোমরা এমনি তো নিজেরা অনেক বেশি পড়তে হবে, বুঝতে পেরেছো? এই ছোট ছোট সিলি জিনিস, বেসিক জি ম্যাম। জিনিসগুলি তোমাদের এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্তই থাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ।